আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে সাউন্ডের অধ্যায় 14 শব্দের বেগ অধ্যায়। 14 নম্বর অধ্যায়ের আজকে প্রথম ক্লাস 14.1। আজকের ক্লাসে আমরা কিছু থিওরি আলোচনা করব। এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা একটু সময় নিয়ে করতে হবে, অনেক অঙ্ক এই অধ্যায়ে একটু সময় নিয়ে করতে হবে, ধীরে সুস্থে করব। তো আমরা প্রথমে এই আজকে কিছু থিওরি আলোচনা করব। থিওরিগুলো আমরা একটু মনোযোগ দিয়ে দেখব, বিশেষ করে একটা সূত্র প্রমাণ করাবো। যদি আমাদের সূত্র প্রমাণ কখনো করাই না, আমরা সূত্র মুখস্থ করি, অঙ্ক করি, কিন্তু আজকের ক্লাসে একটা সূত্র প্রমাণ করব। আজকে প্রমাণটা আসবে না, পরীক্ষায় প্রমাণ আসবে না, কিন্তু আমাদের বোঝার জন্য শুধু প্রমাণটা করব। তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি। আজকের অধ্যায়ের নাম হচ্ছে শব্দের বেগ। আচ্ছা, শব্দের বেগ বের করার জন্য আমরা অলরেডি দুইটা সূত্র গত ক্লাসগুলোতে আমরা দেখছি। একটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি, এটা আগেও দেখছি, তোমার আগেও ছিল ওই যে গতি সমীকরণ চ্যাপ্টারে। এস ইজ ইকুয়াল টু ভিটি, শব্দ যেহেতু সমবেগে চলে এই জন্য এই সমবেগের সূত্রটা এখানেও কাজে লাগে। আরেকটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা, এই দুইটাই সূত্র। আচ্ছা, যদি ডাটা এই যে যে সূত্রগুলো লিখছি, এই সূত্রের যে ডাটা যদি ঠিক মতো দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করব, ঠিক আছে। কিন্তু এই ল্যামডা, এই এস, এগুলো যদি দেওয়া না থাকে তাহলে আমরা কিন্তু শব্দের বেগ বের করতে পারবো না, বুঝতে পারছো? আবার ধরো এই ল্যামডাটা কিন্তু এক এক পদার্থের জন্য এক এক রকম হবে, বিভিন্ন পরিস্থিতির কারণে ল্যামডা চেঞ্জ হবে। ধরো বাতাসের ক্ষেত্রে আমরা ল্যামডা ধরলাম, বাতাসের ক্ষেত্রে একটা ল্যামডা ধরলাম 2 মিটার। এখন বাতাস তো সবসময় একরকম থাকবে না, কখনো বাতাস হালকা থাকবে, কখনো বাতাস ঘন থাকবে, কখনো বাতাসের মধ্যে পানি মিশানো থাকবে, তাই না? তো এইসব কারণে বাতাসের ল্যামডাও কিন্তু কি হবে, চেঞ্জ হবে, বুঝতে পারছো? তার মানে আমি বলতে চাচ্ছি ল্যামডাটা কিন্তু বাতাসের জন্য চেঞ্জ হবে, বাতাসের জন্য ল্যামডাটা কিন্তু চেঞ্জ হবে। কারণ বাতাসের মধ্যে কখনো জলীয় বাষ্প মেশানো থাকলে এটা বাতাসটা ঘন থাকবে। আমরা জানি ঘন মাধ্যমে শব্দের বেগ বেশি, হালকা মাধ্যমে শব্দের বেগ কম। তাহলে বাতাসটা কখনো ঘন কখনো হালকা হইতে পারে। আবার ধরো যে মেটাল তো বিভিন্ন রকমের হইতে পারে, কখনো তামা কখনো লোহা। তাহলে এক এক মেটালের জন্য এক এক রকম ঘনত্ব, ঠিক আছে। সুতরাং এক এক মেটালে শব্দের বেগ একই রকমভাবে প্রবাহিত হবে। তাহলে আমরা যে সূত্রগুলো আমরা শিখছি, এস ইজিক্যাল টু ভিটি এবং ভি ইজিক্যাল টু এন ল্যামডা, ওই সূত্রগুলো সাধারণ সূত্র। যে ল্যামডা দেওয়া থাকবে, যে মনে করো মেটাল আছে লোহা, লোহার ল্যামডা দেওয়া আছে, আমরা বেগ বের করতে পারবো। মেটাল দেওয়া আছে তামা, তামার ল্যামডা দেওয়া আছে, বেগ বের করতে পারবো। মোট কথা ডাটা দেওয়া থাকলে আমরা বেগ বের করতে পারবো। কিন্তু যদি ওগুলো না দেওয়া থাকে তাহলে আমাদের ঠিক অন্যভাবে অঙ্কগুলো করতে হবে। এর জন্য বিজ্ঞানী নিউটন তিনটে সূত্র আবিষ্কার করছে। এই তিনটে সূত্রকে আমি এখানে লিখব। একটা সূত্র হয়েছে কঠিন পদার্থের জন্য, আমি লিখে দেখো। 1 নম্বর সূত্র কঠিন পদার্থের জন্য, কঠিন পদার্থের জন্য গ্যাসের বেগ, এই শব্দের বেগ বের করার জন্য সূত্র হয়েছে ভি ইজিক্যাল টু, ভি মানে শব্দের বেগ, ইজিক্যাল টু রুট ওভার ওয়াই ভাগ রো, ওয়াই ভাগ রো। এখানে ওয়াই মানে হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। ওয়াই মানে কি? ইয়ং, ওয়াই মানে হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক। ওয়াই মানে হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, আর রো মানে হচ্ছে ঘনত্ব, বুঝতে পারছো? আর বি মানে তো শব্দের বেগ, এটা বুঝছো তো, বি মানে শব্দের বেগ। তাহলে কঠিন পদার্থের জন্য সূত্র হয়েছে এইটা, যে ভি ইজ ইকাল টু রুট ওভার ওয়াই ভাগ রো। আচ্ছা, ইয়ং এর গুণাঙ্ক সম্পর্কে তোমরা স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে আলোচনা পাইবা, অথবা পীড়ন বিকৃতি চ্যাপ্টারে ইয়ং এর গুণাঙ্ক তোমরা পাইছো। যে ইয়ং এর গুণাঙ্ক বা পদার্থের স্থাপক গুণাঙ্ক, ইয়ং মডুলাস, তাই না? এসে কঠিন পদার্থের জন্য সূত্র এটা। এখন 2 নম্বরে আমি তরল পদার্থের জন্য সূত্র লিখব। তরল পদার্থের জন্য, তরল পদার্থের জন্য সূত্র হবে ভি ইজ ইকাল টু রুট ওভার কে ভাগ রো।
এখানে ভি মানে বেগ, রো মানে ঘনত্ব, তরলের ঘনত্ব, আর কেটা হয়েছে তোমার বাল্ক মডুলাস। কে মানে কি? বাল্ক মডিউলাস। কে মানে বাল্ক মডুলাস। এই অঙ্কে দেওয়া থাকবে। এই দুইটা সূত্র দিয়ে যে অঙ্কগুলো, এগুলো খুবই সহজ। মানে মান সবই দেওয়া থাকবে, ওয়ার মান দেওয়া থাকবে, রো এর মান দেওয়া থাকবে, বেগ বের করবা। কে এর মান দেওয়া থাকবে, রো এর মান দেওয়া থাকবে, বেগ বের করবা। এখন 3 নম্বরে গ্যাসীয় পদার্থের জন্য, গ্যাসীয় পদার্থের জন্য সূত্রটা হবে ভি ইজ ইকাল টু রুট ওভার গামা পি ভাগ রো। গামা পি ভাগ রো, এটা গ্যাসীয় পদার্থের জন্য। এখানে ভি মানে বেগ, রো মানে গ্যাসের ঘনত্ব, গামা মানে হচ্ছে গ্যাস। ওই তোমার থার্মোডাইনামিক্সে একটা গামা পড়া নেই, 1.4 থাকতো। থার্মোডাইনামিক্সে একটা গামা ছিল, কিন্তু দেখো 1.4। সিপি ভাগ সিপির ধ্রুবক, যেটা সিপি ভাগ সিপির অনুপাতকে গামা বলা হয়। আচ্ছা, গামা ইজ ইকাল টু 1.4 যদি দ্বিপরমাণুক গ্যাস হয়, আবার গামা ইজ ইকাল টু 1.66 যদি এক পরমাণুক গ্যাস হয়। এই গামার ব্যাপারটা তুমি থার্মোডাইনামিক্সের মধ্যে অনেক আলোচনা পাবা। তো গামার মান 1.4 হইতে পারে, 1.66 হইতে পারে। গামার মান অঙ্কে দেওয়া থাকবে, টেনশনে কিছুই নাই। 1.44 হইতে পারে, ঠিক আছে। আর এখানে পি যেটা দেখতেছে, পি মানে হচ্ছে গ্যাসের চাপ, পি মানে হচ্ছে চাপ। আর রো মানে তো হচ্ছে গ্যাসের ঘনত্ব, রো মানে গ্যাসের ঘনত্ব। এখন আমরা কঠিন পদার্থের জন্য সূত্রটা যেটা আছে, এটা সিম্পল, একদম সিম্পল একটা সূত্র। এই সূত্রের ডাটা সবই দেওয়া থাকবে, শুধু মান বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। তরল পদার্থের ক্ষেত্রেও একই, সবই দেওয়া থাকবে, শুধুমাত্র ই করতে হবে। কিন্তু এই গ্যাসীয় পদার্থের জন্য সূত্রটা, এটা ভেজাল আছে, এইটা আমাদের শিখতে হবে আজকে বেশি করে। তাহলে আজকের আলোচনার বিষয় কিন্তু এই গ্যাসীয় পদার্থের শব্দের বেগ বের করা। বুঝাইতে পারছি? গ্যাসীয় পদার্থ বলতে কি বোঝায়? হাইড্রোজেন, অক্সিজেন, অথবা বাতাস, এগুলো সবই কি গ্যাসীয় পদার্থ না? গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে শব্দের বেগটা আমাদের বের করতে হবে আজকে। আচ্ছা, গ্যাসীয় পদার্থের শব্দের বেগটা বিভিন্ন কারণে চেঞ্জ হইতে পারে। গ্যাসীয় পদার্থে কীভাবে চেঞ্জ হইতে পারে? যদি গ্যাসের ভিতরে বাষ্প, পানি বাষ্প, আর্দ্রতা বেশি থাকে, তাহলে বেগ পরিবর্তন হবে, ঠিক আছে। আবার গ্যাসের তাপমাত্রা যদি বেশি থাকে কম থাকে, তাহলে কিন্তু চেঞ্জ হবে। কারণ তাপমাত্রা যদি কম বেশি হয়, তাহলে কিন্তু ঘনত্ব কম বেশি হবে। বেশি তাপমাত্রায় ঘনত্ব কম, হালকা হয়ে যায়, তখন বেগ কম থাকবে। আর কম তাপমাত্রায় বেগ বেশি থাকবে। ওইরকমভাবে আর্দ্রতার কারণে যদি বাষ্প যদি থাকে, তাহলে বেগ বেশি হবে, আর বাষ্প না থাকলে বেগ কম হবে, ঠিক আছে। আমরা একটু দেখবো এখন, এটা নিয়ে আলোচনা করব ডিটেলস। এখন গ্যাসীয় পদার্থের যে বেগ, এটা আর্দ্রতা, চাপ এবং তাপমাত্রা, তিনটা ব্যাপারের কারণে একটু চেঞ্জ হয় আর কি। আমি একটু লিখি, তুমি লিখলে হয়তো বুঝতে পারবা তুমি। 1 নম্বরে আর্দ্রতার কারণে বেগ পরিবর্তন হয়। আর্দ্রতার কারণে বেগ পরিবর্তন হয়, বেগ পরিবর্তন হয়। মানে আর্দ্রতা বেশি হলে ঘনত্ব বেশি হবে, ঘনত্ব বেশি হলে বেগ বেশি হবে, আর্দ্রতা কম হলে ঘনত্ব কম হবে, তাই না? আচ্ছা, 2 নম্বরে গ্যাসের চাপের কারণে কোনো বেগ পরিবর্তন হয় না। চাপের কারণে বেগ পরিবর্তন হয় না, এটা কিন্তু হয় না। আবার পরিবর্তন হয় না, মানে এটার কারণে কোনো বেগ, চাপের কারণে কোনো বেগ পরিবর্তন হয় না। আচ্ছা, 3 নম্বরে তাপমাত্রার কারণে বেগ পরিবর্তন হয়। তাপমাত্রার কারণে বেগ পরিবর্তন হয়, বেগ পরিবর্তন হয়। আচ্ছা, অনেক সময় এটা অনেকেই করে আর কি, যে চাপের কারণে বেগ পরিবর্তন হয় না, এটা অনেকেই কিন্তু পেঁচায় ফেলে আর কি। তাহলে এই 3টা লাইন তুমি একটু মনে রাখো। আর্দ্রতার কারণে বেগ পরিবর্তন হয়, চাপের কারণে হয় না, আর তাপমাত্রার কারণে বেগ পরিবর্তন হয়, ঠিক আছে।
আচ্ছা, আমরা গ্যাসের পদার্থের জন্য সূত্রটা কিন্তু ভি ইজিক্যাল টু রুট ওভার গামা পি ভাগ রো, কিন্তু গ্যাসের পদার্থের জন্য আরও একটা সূত্র আছে। এই সূত্রটা আমি লিখি, এই সূত্র থেকে ওইটা বানাইছি আর কি। যে সূত্র আমি লিখছি যে ভি ইজিক্যাল টু বেগ ইজিক্যাল টু রুট ওভার গামা পি ভাগ রো, এখান থেকেই আরেকটা সূত্র তৈরি করছে। সূত্রটা হচ্ছে এইটা, আমি লিখি দেখো, ভিটি ইজিক্যাল টু ভি জিরো রুট ওভার 1 প্লাস আলফা টি। এইটা অথবা, এই সূত্রটার একটা অথবা আছে, অথবা হয়েছে ভিটি ইজিক্যাল টু ভি জিরো, আর হচ্ছে এটা হচ্ছে 1 প্লাস হাফ অফ আলফা টি। এই যে সূত্রটা দেখতেছো এখানে যে লিখছি, এই সূত্রটা কিন্তু একই সূত্র, এইটা আর এটা কিন্তু একই সূত্র। এখন আমাদের যে মেইন বই ছিল, আমাদের যে ইসাক নবীর যে মেইন বই, ওখানে কিন্তু এই দুইটা সূত্র আলাদা আলাদাভাবে দেওয়া আছে। এই যে এই সূত্র আর এই সূত্র আলাদা আলাদা বলা আছে, কিন্তু আসলে দুইটা সূত্র একই সূত্র। ঠিক আছে, আমরা এই সূত্রটা ক্লিয়ার বোঝার জন্য আমরা সূত্রটা এখন প্রমাণ করব। যে এই সূত্রটা প্রমাণ করব, এখান থেকে এটা বানাবো, এটা থেকে এটা বানাবো আমরা। তার মানে একই সূত্র প্রমাণ হয়ে গেল। আর এখানে যে কোনটার কি বোঝায়, ভিটিতে কি বোঝায়, ভিজি কি বোঝায়, আলফা টি এগুলোতে কি বোঝায়, এগুলো মুখস্থ করলে তুমি পারবা, কিন্তু আমি যদি সূত্রটা প্রমাণ করি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তা আমরা কখনোই কোনো সূত্রের প্রমাণ দেখাই না, তা আজকের ক্লাসে আমরা এই সূত্রের প্রমাণটা করব। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্রের প্রমাণ করব এখন, তারপর আমরা অঙ্কে চলে যাব আগামী ক্লাসে। আজকে শুধু এই সূত্রের প্রমাণটা করি, অঙ্ক ক্লাস শেষ হয়ে যাবে। আগামী ক্লাসে আমরা অঙ্ক শুরু করব। আচ্ছা, আমরা সূত্র প্রমাণ করতেছি। সূত্র প্রমাণটা কিন্তু পরীক্ষায় আসবে না, আমরা সূত্র প্রমাণ করতে মনে করি T1 ডিগ্রি টেম্পারেচার, T1 ক্যালভিন, ক্যালভিন ডিগ্রি সেন্টিগ্রেড না, কিন্তু ক্যালভিন তাপমাত্রায় ঘনত্ব ρ1। মানে আসলে তাপমাত্রার কারণে যে বেগ চেঞ্জ হবে, এটার কারণটা হলো যে তাপমাত্রা যদি কমে ঘনত্ব কমবে, ঘনত্ব বাড়বে, আর তাপমাত্রা বাড়লে ঘনত্ব কমবে, তাই না? তাহলে তাপমাত্রার কারণে যেহেতু ঘনত্ব চেঞ্জ হয়, এই জন্য বেগও চেঞ্জ হয়। তাহলে আমরা এটা ধরে নিচ্ছি, মনে করি T1 ক্যালভিন তাপমাত্রায় ঘনত্ব ρ1, এবং তাপমাত্রা এবং এবং চাপ, এবং ওই তখন চাপ হবে, এবং চাপ P1। এই যে এটা কিন্তু ρ1 আর এটা কিন্তু P1, এটা বাঁকা করে লিখছি দেখো, ρ1, বুঝতে পারছো? এবং আরেকটা জিনিস হলো, আরেকটা ধরতে হবে, T2 ক্যালভিন তাপমাত্রায় ঘনত্ব ρ2 এবং চাপ হয়েছে তোমার P2। আমরা সূত্রের প্রমাণটা করতেছি, এই কারণে যে আমাদের অঙ্কের ভেতরে যে ইগুলো আছে আলফা টি, এগুলোতে কি বোঝায় এটা বোঝার জন্য শুধু, সূত্রের প্রমাণটা কিন্তু আসবে না। ঠিক আছে, এখন আমাদের মেইন সূত্রটা জানি কি ছিল, গ্যাসীয় পদার্থের জন্য সূত্র ছিল ভি ইজিক্যাল টু রুট ওভার গামা পি ভাগ রো, এটা না, এটা ছিল তো। এখন এই সূত্রটার আমরা এই যে T1 এর জন্য লিখবো, T2 এর জন্য একবার লিখবো। তাহলে আমি সূত্রটা যদি আবার লিখি তাহলে এরকম হবে, দেখো, আমি T1 এর জন্য একবার লিখবো যে T1 কেলভিন, T2 এর জন্য সূত্রটা লিখবো। তাহলে আমি লিখি দেখো, তাহলে লিখবো T1 এর জন্য V1 ইজিক্যাল টু রুট ওভার গামা P1 ভাগ ρ1, এটা লেখা যায় না? V1 ইজিক্যাল টু রুট ওভার গামা পি ভাগ ρ1, এটা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম আমরা, এটা দিলাম আমি 1 নং সমীকরণ। আবার লেখা যায় V2 মানে বেগ, V2 ইজিক্যাল টু রুট ওভার গামা P2 ভাগ রুট 2, এটা দিলাম 2 নম্বর সমীকরণ। লেখা যায় তো? এটা লেখা যায় নাকি তাই বলো? এই যে আমরা V1 ইজিক্যাল টু লিখলাম গামা P1, মানে এই যে V1 মানে প্রথম অবস্থায় বেগ T1, এই যেখানে
T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ρ1, এই যে ρ1 বসেছি, আর চাপ কত P1, P1 বসাইছি দুইটা। এখন 1 নং সমীকরণকে যদি 2 নং সমীকরণে ভাগ দিই তাহলে এরকম একটা জিনিস আসছে, দেখো V1 ভাগ V2 ইজিক্যাল টু রুট ওভার, তোমরা করে দেখো এটা, রুট ওভার এরকম আসবে দেখবা P1 ভাগ ρ1 ইন্টু ρ1 ρ2 ভাগ P2, এরকম একটা জিনিস আসবে। এটা আমরা ধরলাম 3 নম্বর সমীকরণ। বুঝতে পারছো? এই জিনিসটা বুঝছো তো? আমাদের আসলে প্রমাণ তো আর পরীক্ষায় আসবে না, জাস্ট বুঝছো কেন তাই বলো। যে আমরা প্রথমে কি করলাম, যে V1 ইজিক্যাল টু গামা P1, এই যে এইটা দিয়ে একটা করছি আর এটা দিয়ে করছি, তারপরে একটা সমীকরণ ভাগ দিয়া এই রেজাল্টটা আসবে, যে গামা গামা এটা কাটাকাটি যাবে, তাহলে P1 ভাগ ρ1 ইজিক্যাল টু ρ2 ভাগ P2, এরকম একটা জিনিস আসবে। ওকে, এখন গ্যাসের প্রসারণের জন্য একটা সূত্র আছে, এই সূত্রটা আমি লিখব। গ্যাসের প্রসারণ সূত্র হইতে আমরা পাই, দেখো লিখতেছি, প্রসারণ সূত্র হইতে পাই, প্রসারণ সূত্র হতে পাই, এটা হয়েছে তোমার সূত্রটা হচ্ছে এরকমের, P1 ভাগ ρ1 T1 ρ1 T1 ইজিক্যাল টু P2 ভাগ ρ2 T2, এরকম একটা জিনিস পাই। এখান থেকে আমরা যদি করি তাহলে এরকম একটা জিনিস পাবো, T1 ভাগ T2 বা T1 ভাগ T2 ইজিক্যাল টু হবে তোমার P1 ভাগ ρ1 ইন্টু ρ2 ভাগ P2। ঠিক আছে, বুঝতেছো তো যে T1 ভাগ T2 ইজিক্যাল টু এটা। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, এই যে P1 ভাগ ρ1 ইন্টু ρ2 ভাগ P2, এই যে এখানে কিন্তু আছে এটা, তাই না? তাহলে আমরা এই অংশটুকু, এই যে এখানে দেখো, এই যে অংশটুকু, এই যে অংশটুকু, এই যেটা, এইটার মানটাকে আমি T1 ভাগ T2 বসাইতে পারি না, T1 ভাগ T2, তাহলে আমি মান বসাই দিয়ে দেখো যেখানে, এই যে P1 ভাগ ρ1 ইজিক্যাল টু ρ2 ভাগ P2, এইটা ইজিক্যাল টু আমরা T1 ভাগ T2 লিখতে পারি। তাহলে আমি এখানে এই সমীকরণটা হয়ে যায় এরকম, দেখো V1 ভাগ V2 ইজিক্যাল টু রুট ওভার T1 ভাগ T2, এইটা আমরা লাস্টে এটা পাইলাম। ঠিক আছে, লাস্টে যেটা পাইছি আমি একটু বক্স করে রেখে দিই, লাস্টে যেটা পাইছি এটা হচ্ছে এরকম। এতক্ষণ করার পরে ফাইনালি এই জিনিসটা পাইছি আমরা, V1 ভাগ T1 ইজিক্যাল টু রুট ওভার, সরি ভুল করতেছি তো, আমরা যেটা পাইছি ওইটা হয়েছে এইটা, V1 ভাগ V2 ইজিক্যাল টু রুট ওভার T1 ভাগ T2, এইটা আমি একটু বক্স করে রেখে দিই এখানে, এই যে এই জিনিসটা আমরা পাইছি, তাই না? আর বাকিগুলো মুছে দিই, আমাদের বোর্ড ক্লিয়ার হয়ে গেল। মানে এতক্ষণ যা করার পরে যেটা পাইলাম এটা হয়েছে এইটা। এখন এখান থেকে এই যে সম্পর্কটা তৈরি করছি না, এখান থেকে আমরা ওই সূত্রটা প্রমাণ করবো, যে VT ইজিক্যাল টু V0 ইন্টু রুট ওভার 1 প্লাস আলফা টি, ওইটা প্রমাণ করবো আমরা এখন। ঠিক আছে, তাহলে আমরা অরিজিনাল কাজে শুরু করলাম। আচ্ছা, এই সূত্রটাকে আমরা এখন অন্য একটা রূপে লিখবো, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য লিখবো। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে এখানে তো T1 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমরা করবো কি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য করবো, তাহলে T1 না লেখা লিখবো T0, T1 না লিখে কি লিখবো T0, V1 না লিখে লিখবো কি V0। মানে আমাদের সূত্রের মধ্যে সূত্রটা ছিল এরকম, মনে করে দেখো, আমি একটু লিখি সূত্রটা, এই যে এরকম ছিল সূত্রটা ছিল, এই সূত্রটা আমরা প্রমাণ করতেছি যে এখন VT ইজিক্যাল টু V0 ইন্টু রুট ওভার 1 প্লাস আলফা টি,
এই যে V0 VT এগুলো লিখবো, মানে 1 লিখবো না, 2 লিখবো না, লিখবো কি V0 VT এগুলো লিখবো। বুঝতেছ? তাহলে এই সূত্রটা এটা করবো, আমি লিখি দেখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড 0 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 0 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা করে আমি ক্যালভিন যদি নেই তাহলে হবে 273 ক্যালভিন, 2000 ক্যালভিন, এবং টি ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 273 প্লাস টি ডিগ্রির জন্য 273 প্লাস টি এর জন্য এই সূত্রটা আমরা লিখবো এখন। 0 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 273 ডিগ্রি ক্যালভিন একই কথা, এবং টি ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 273 প্লাস টি, মানে কোনো তাপমাত্রাকে যদি ক্যালভিন করতে হয় তাই 273 যোগ করতে হয় না। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273, এটা থার্মোডাইনামিক্স আমরা ডিটেলস করব, থার্মোডাইনামিক্সের ডিটেলস বুঝবো। এখন আমি জাস্ট, ঠিক আছে, আমরা এইটা দিয়ে আমরা ওই সূত্রটারে এখন লিখবো। হ্যাঁ, তো আমি সূত্রটাকে লিখলে তুমি বুঝবা যে আসলে আমি কি করছি আর কি। আমি 0 ডিগ্রির জন্য একবার লিখবো, আবার টি ডিগ্রি, এই যে এইটার মধ্যেই আমি এটার বদলে আমি V1 এর বদলে V0 বসাবো, আর V2 এর বদলে VT বসাবো। ঠিক আছে, তাহলে সূত্রটা দেখতে হবে এরকমের। দেখো এটা লিখতেছি, V0 ভাগ VT ইজিক্যাল টু লিখলাম, এই যে T1 আছে না, T1 এর বদলে আমি T0 লিখবো, T1 এর বদলে কি লিখবো, T0। কিন্তু এই T0 তাপমাত্রা তো আমি জানি কত, 273 না, তাহলে তাপমাত্রা ডাইরেক্ট বসাই দিলাম, T0 মানটাই বসাই দিলাম। অথবা এরকম লিখি, দেখো একটা লাইন বেশি করি, এটা হচ্ছে T0 আর হচ্ছে টি টি T2 না লিখে টি লিখলাম, টি ডিগ্রি সেন্টিগ্রেড, 0 এর জন্য 0 আর টি এর জন্য টি। এরপরের লাইনটা করলে এরকম হবে, দেখো, V0 ভাগ VT ইজিক্যাল টু, এটা হবে T0 এর মান কত আমরা জানি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কত, 273, 273 লিখে দিলাম, 273। আর টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কত, 273 প্লাস টি, এই যে 273 প্লাস টি লিখলাম, 273 প্লাস টি, এটার উপরে রুট ওভার। তাই হয় না, দেখো তো, আমি জাস্ট এটার T0 এর মান বসাই দিচ্ছি 273, আবার এই টি এর মান বসাই দিচ্ছি 273 প্লাস টি, এই যে 273 প্লাস টি বসাই দিচ্ছি। ওকে, এখন এটার আমি একটু উল্টা করব, কারণ আছে, আমি এই ভিটি এটা উল্টা, এই পাশে উল্টা করবো, এই পাশে উল্টা করবো, আমি এই ভিটিটার উপরে নিব, এই যে ভিটিটার উপরে নিলাম, আর V0টার কি নিলাম, নিচে নিলাম, তাহলে ইজিক্যাল টু এই পাশেও তাই হবে, এটা হচ্ছে 273 প্লাস টি, আর নিচে হয়েছে তো কত, 273, এটার উপর রুট ওভার। আচ্ছা, এরপরের লাইন আমরা লিখবো এরকম, ভিটি ভাগ V0, এইটা লিখলাম আমরা, রুট ওভার দিলাম, রুট ওভার দেওয়া, এই 273 ভাগ দিলাম, 1 আসলো, প্লাস 1 ভাগ 273 টি, ফাইনালি এরকম আসছে, দেখো, ভিটি ভাগ V0 রুট ওভার 1 প্লাস 1 ভাগ 273 টি। এখন আমরা তরল কঠিন পদার্থের প্রসারণ নাজমুল যে ক্লাস নিতেছে, ওখানে কিন্তু একটা জিনিস আছে, 1 ভাগ 273, এটা বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয় এটারে, আর প্রসারণ গুণাঙ্কের বলা হয় আলফা। আমরা এটার জন্য লিখতে পারি আলফা ইজিক্যাল টু 1 ভাগ 273 লিখতে পারি, মানে এটা হচ্ছে প্রসারণ গুণাঙ্ক, এটার নাম কি, প্রসারণ গুণাঙ্ক, মানে 1 ভাগ 273কে আলফা বলা হয়। এর ওই যে তরল পদার্থের প্রসারণ, কঠিন পদার্থের প্রসারণ আছে না, হিটের মধ্যে নাজমুল ক্লাস নিচ্ছে, ওখানে একটু দেখে নিবা। তাহলে সূত্রটা আমরা লিখতে পারি এরকম, বা ভিটি ভাগ V0 ইজিক্যাল টু 1 প্লাস আলফা টি রুট ওভার, এই যে 1 ভাগ 273 ইজিক্যাল টু আলফা লিখছি। এখন যদি কোনাকুনি গুণ দিই তাহলে ফাইনালি সূত্রটা আসে এরকম, ভিটি ইজিক্যাল টু V0 রুট ওভার 1 প্লাস আলফা টি। এইটা হচ্ছে আমার ফাইনাল সূত্র, আমি যেটা প্রমাণ করলাম আর কি, ভিটি ইজিক্যাল টু V0 1 প্লাস আলফা টি। বুঝাতে পারছি? এখানে এই ভিটি মানে হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেগ,
ভি জিরো ইজিক্যাল টু 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেগ, সেন্টিগ্রেড কিন্তু ক্যালভিন না, কিন্তু একটু আগে কিন্তু আমরা সব ক্যালভিনই করছিলাম। এই যে এখানে 273 আমরা মান কিন্তু ক্যালভিনে বসাইছি, এখানে এই যে ক্যালভিনে বসাইছি না, কিন্তু ভিটিটা কিন্তু আমরা বলছিলাম যে T ডিগ্রি সেন্টিগ্রেড, আর ভি জিরোটা কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর 1 + আলফা, আলফা মানে আর টি মানে কিন্তু সেন্টিগ্রেডে, টিটা কিন্তু সেন্টিগ্রেডে, কারণ এই যে টি সেন্টিগ্রেডে দেখো, এই যে ভালো করে খেয়াল করো এখানে, এই যে এখানে যে টিটা আছে, এই যেটা শুধু টি, কিন্তু টি এর সাথে 273 যোগ অবস্থায় নাই। যদি টি এর সাথে 273 যোগ অবস্থায় থাকতো তাহলে এটা হয়তো ক্যালভিন, শুধু টি আছে তাহলে কি সেন্টিগ্রেড না? তাহলে এখানে এখানে কিন্তু যে সূত্রটা আমরা তৈরি করলাম, এই সূত্রটা কিন্তু তোমার কি বলে সেন্টিগ্রেডের জন্য, সেন্টিগ্রেডের জন্য, তাই না? কিন্তু সূত্র যদি ফারেনহাইটের সূত্র হয় তাহলে এই আলফাটা শুধু চেঞ্জ হবে। এটা অঙ্কে যে আমরা ক্লিয়ার করব, কিন্তু আমরা যে সূত্রটা এখন তৈরি করছি এটা হচ্ছে সেন্টিগ্রেডের জন্য, তাই না? তার মানে বিটি ইজিক্যাল টু T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেগ, ভি জিরো ইজিক্যাল টু 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেগ, আলফা ইজিক্যাল টু প্রসারণ গুণাঙ্ক, আর টি ইজিক্যাল টু ডিগ্রি সেন্টিগ্রেড, টি ইজিক্যাল টু ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, আমরা তাহলে একটা ফাইনাল সূত্র পাইলাম, ফাইনাল সূত্র হচ্ছে এইটা, কিন্তু আমরা তো আরেকটা সূত্র বলছিলাম ওখানে লিখছিলাম, মনে করে দেখো, দুইটা সূত্র লিখছিলাম না? একটা সূত্র ছিল এরকম, দুইটা সূত্র আমরা লিখছিলাম, লিখি দেখো। এটা হচ্ছে ভিটি, একটা হচ্ছে ভিটি ইজিক্যাল টু ভি জিরো রুট ওভার 1 + আলফা টি। এইটা আমরা প্রমাণ করছি এখন, এটা একটু আগে প্রমাণ করলাম। আর একটা সূত্র ছিল, আমি বলছিলাম দুইটা সূত্র একই, আরেকটা সূত্র ছিল এইটা, ভিটি ইজিক্যাল টু ভি জিরো ব্রেকেট দিয়া 1 + হাফ অফ আলফা টি, এই সূত্রটা। ঠিক আছে, এখন আমরা এই সূত্র থেকে কিভাবে এই সূত্রে আসে এটা আমরা দেখব, এটা থেকে আমরা এটা বানাবো। ঠিক আছে, বানাবো না ঠিক, আমরা সেই দেখব কিভাবে করে এই সূত্র থেকে এই সূত্র, তাহলে আমাদের একটা কনফিউশন দূর হবে যে দুইটা সূত্র একই সূত্র। বইয়ে দেখা গেল কি এক এক অঙ্কে এক এক সূত্র দিয়ে অঙ্ক করছে, তখন একটা কনফিউশন থাকে ছেলেপেলে যে এই সূত্র এখানে দিল কেন, ওই সূত্র ওখানে দিল না কেন। আবার দুইটা সূত্রেরই দরকার কি? দুইটা সূত্র তো আমি কোনো দরকার দেখি না, একটা সূত্র দিয়ে অঙ্ক হয়ে যাবে, দুইটা সূত্রের দরকার কি? আচ্ছা, এখন আমি এই সূত্র থেকে এই সূত্র বানাবো, একটু দেখো। এই সূত্রটা আমি একটু চেঞ্জ করে লিখবো, চেঞ্জ করে লিখলে এরকম হয়, দেখো ভিটি ইজিক্যাল টু ভি জিরো, এখানে 1 + আলফা টি, এইটার উপর আমরা পাওয়ার দিয়ে দিব হাফ, পাওয়ার দিয়ে দিলাম হাফ, মানে এই যে রুট ওভার যেটা আছে, রুট ওভারে ঠিক এরকম করা যায়, রুট ওভার থাকলে পাওয়ারটারে এরকম হাফ করা যায়। এখন এই যে 1 + আলফা টি পাওয়ার হাফ, এটা দ্বিপদী পদ্ধ বীজগণিতে তোমরা জসিম ফকির করাচ্ছে, ওখানে কিন্তু এটারে বিস্তৃতি করা যায়, দ্বিপদী পদ্ধতির মাধ্যমে এটারে বিস্তৃতি করা যায়। বিস্তৃতি করলে আমি শুধু এইটুকু, এই যে এটা, এই অংশটাকে আমি বিস্তৃতি করব, বিস্তৃতির সূত্র আছে, সূত্র জসিম ফকির শিখাবে, আমি জাস্ট ফলাফলটা দেখবো। এই যে 1 + আলফা টি পাওয়ার হাফ, এটা যদি বিস্তৃতি করি পরের লাইন হবে এরকম, পরের লাইনটা হবে ভিটি প্লাস ভিটি ইজিক্যাল টু হবে, সরি এটা হবে ভিটি ইজিক্যাল টু ভি জিরো। ঠিক আছে, এটা বিস্তৃতি যদি করি, বিস্তৃতি করলে ফলাফলটা এরকম আসবে, 1 + হাফ অফ আলফা টি প্লাস, আরও অনেক আসবে বিস্তৃতি করলে, এরকম অনেক আসবে, অনেক আসবে বিস্তৃতি করলে, অনেক বড় আসবে, যেরকম আসবে বিস্তৃতি। তুমি তুমি এক কাজ করো, জসিম ফকরিকে বলে এটা বিস্তৃতি করে দিবে তোমাদের, ওখানে কমেন্টস করো যে এই অংশটার বিস্তৃতি করে দেন। তাহলে ভিটি ইজিক্যাল টু ভি জিরো 1 + হাফ অফ আলফা টি প্লাস, এরকম আরও আসবে, আরও আসবে, প্লাস আরও আসবে, প্লাস আরও আসবে। ঠিক আছে, এখন এই অংশটাই কিন্তু শেষ না, আরও আছে, এখানে আরও আছে, বিস্তৃতি আমি করি নাই, এখানে আরও আছে। বইয়ে করছে কি, এই যে পরের অংশটুকু বাদ দিয়া বলছে যে এগুলা উপেক্ষা করিয়া, পরে যে আরও আছে, যেখানে যে আরও অনেক আছে বিস্তৃতি করলে, যে এরকম অনেক আছে এখানে, বই করছে কি বলছে যে এটা বাকি অংশটুকু উপেক্ষা করিয়া আমরা লিখতে পারি, সুতরাং লিখতে পারি, সুতরাং ভিটি ইজিক্যাল টু ভি জিরো
ওয়ান প্লাস হাফ অফ আলফা টি। এই সূত্রটা হয়েছে এইটা, ওই যে এটা দেখো, ওই যে এটা, এই সূত্রটা হয়েছে ওইটা, যে বিটি ইজ ইকুয়াল টু ভি জিরো ওয়ান প্লাস হাফ অফ আলফা টি। তার মানে এই সূত্র তো আসলে কম আছে এখানে, তাই না? এই সূত্রের মধ্যে কি কম আছে না? এটা হচ্ছে পূর্ণাঙ্গ সূত্র, বিটি ইজ ইকুয়াল টু ভি জিরো ওয়ান প্লাস হাফ অফ আলফা টি। এটা হচ্ছে পূর্ণাঙ্গ সূত্র। এটার বিস্তৃতি করে কিছু অংশ বাদ দিয়ে আমরা এই সূত্র বানাইছি, তাই না? তাহলে আমার মতে এই সূত্র দিয়ে যদি আমি সব অঙ্ক করি তাহলে আমাদের রেজাল্ট অ্যাকুরেট হবে। কিন্তু এই সূত্রে যদি রেজাল্ট করি, এই সূত্রে যদি অঙ্ক করি রেজাল্ট অ্যাকুরেট হবে না। কিন্তু বইয়ের মধ্যে অঙ্ক করছে, মনে করো আমি একটা অঙ্ক এই সূত্র দিয়ে করলাম, তাহলে আমাদের অ্যান্সার আসছে, মনে করো বেগ আসছে 348 মিটার পার সেকেন্ড। আর এটা যদি করি, এটা দিয়ে করলে বেগ আসে 340 মিটার পার সেকেন্ড। বলো তো এটাতে কম আসলো কেন? এই সূত্রের দিয়ে অঙ্ক করার পরে কেন রেজাল্ট কম আসলো? কারণ এই সূত্রের মধ্যে তো অনেক কিছু নাই, বাদ দিছি আমরা। এই সূত্রের অনেক কিছু আমরা বাদ দিছি, যার কারণে রেজাল্ট কমে আসছে। তাহলে প্রকৃত পক্ষে কোনটা অ্যান্সার হবে? এই যেটা, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, প্রকৃত পক্ষে অ্যান্সার হবে ভি ইজিক্যাল 300 বেশি, যেটা এটা। আর এটা যদি করি তাহলে আমরা অনেক কিছু বাদ দিয়ে তারপরে এই সূত্র বানাইছি, তাহলে একটু রেজাল্ট কম আসবে। এখন তাহলে ফাইনাল ডিসিশন কি নিবা, যে কোন সূত্র দিয়ে অঙ্ক করবো? এখন সবাই ভয় পায় যে আমি যদি এটাতে করি, স্যার যদি না দিল, সবাই ওইটা দিয়ে করবে, সবাই এটা দিয়ে করবে একবার, এটা দিয়ে করবে একবার। যদি ভয় পাও তাহলে দুইটা দিয়েই করবা, যে অঙ্ক যেটাতে করছে ওইটা দিয়েই করবা। ধর একজনের অ্যান্সার আসলো 348, আরেকজনের রেজাল্ট আসলো 340, তাই না? তো স্যারে ভুলক্রমে কেটেও দিতে পারে যে এইটার রেজাল্ট কেন ওর 340 আসলো কেন। আর আমরা স্যারদের অনেক মনে করি, অনেক বেশি জানে মনে করি, আসলে স্যাররাও তো কিছু জানে না। স্যাররাও যে এটা এরকম হইতে পারে এটা হয়তো মাথায় স্যারদের ছিল না, থাকেও না। তো স্যাররা ভুলক্রমে কেটেও দিতে পারে। তাহলে আমাদের যে অঙ্ক যেভাবে করা আছে ওইটা ওইভাবেই আমরা করব। কিন্তু এটা দিয়ে যদি করো তাহলে অঙ্ক হবে। আমরা অথবাদে করে দিছি যে এটাতে করলে হবে, এটাতে করলে হবে। ঠিক আছে? অথবা স্যাররা এটা জানে হয়তো, যে কোনো একটা দিয়ে করলেই স্যাররা মার্ক দিবে। ঠিক আছে, এইটা গেল আজকের ক্লাসের থিওরি। মানে থিওরি পূর্ণাঙ্গ আলোচনা করি নাই আমরা, এই থিওরি অনুসারে কিছু অঙ্ক করব, অঙ্ক করার পরে আবার কিছু থিওরি আলোচনা করব। বুঝতে পারছো? আবার থিওরি আলোচনা করে আবার অঙ্ক করব। তার মানে এই থিওরির মধ্যে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো শেষ করে আমরা আবার কিছু থিওরি আলোচনা করে আবার কিছু অঙ্ক করব। এইভাবে আমরা চ্যাপ্টারটা শেষ করব। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি। আমরা পরের ক্লাসে এই রিলেটেড অঙ্কগুলো করব। তো আজকের মতো এখানে, খোদা হাফেজ।